ইফটিজিংয়ের অপরাধে গ্রামে বিচার সভায় মধ্যমণিতে বসে আছি। সবাই রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। এর মধ্যে বিচারক শফিক সাহেব বলে ওঠেন, আজ আমার মতে কোনো সিদ্ধান্ত নিব না। ইফটিজিংয়ের শাস্তি কি হতে পারে তা আপনারা যারা বিচার সভায় উপস্থিত আছেন তারাই সিদ্ধান্ত নেবেন। কেননা হৃদিতা আমার মেয়ে, আর ওই ছেলেটা আমার মেয়ের সঙ্গে অসভ্যতামি করেছে। শফিক সাহেব রাগে শরীর কাঁপিয়ে বলে উঠল, কেননা প্রতিটা বাবাই এরকম রাগান্বিত হয়ে উঠছাই স্বাভাবিক। সে জায়গা থেকে শফিক সাহেবও ব্যতিক্রম নন, তার জায়গায় সে অটুট। দেখুন, আজ যদি এই ছেলেটাকে আমরা গ্রামবাসীরা ছাড় দেই, তো আজ শফিক সাহেবের মেয়ের সঙ্গে ইফটিজিং করেছে, কাল আমাদের মেয়ের সঙ্গে যে ইফটিজিং করবে না তার কি গ্যারান্টি আছে? সুতরাং আমি আজ এই ছেলেটার উপযুক্ত শাস্তি কামনা করছি, যাতে এই রকম জঘন্য কাজ না করতে পারে। জাভেদ সাহেব এলাকার বড় নেতা, তিনি এইসব কথা বলে উঠলেন। তার সঙ্গে বিচার সভায় সবাই তার কথাতে একমত হয়ে গেল। তার আগে ইফটিজিংয়ের বিষয়টা পরিষ্কার করে ফেলি, শুনুন তাহলে। আমি রনি হাসান, এবার ইন্টারে 2য় বর্ষ পড়ছি, এবং যে মেয়ে আমার নামে নালিশ করেছে তার নাম হৃদিতা, আমারই ক্লাসমেট। হৃদিতার সঙ্গে আমার প্রায় 2 বছরের একতরফা ভালোবাসা ছিল। আমি ভালোবাসলেও হৃদিতা আমাকে ভালোবাসত না। আপনারা হয়তো ভাবছেন হৃদিতা আমাকে ভালোবাসে না দেখে তার সঙ্গে ইফটিজিং করছি। না, আমি ইফটিজিং করিনি। সত্য কথা বলতে হৃদিতা যেমন ভদ্র তেমন সুন্দরী, যার দারুণ কলেজের সব ছেলেদের ক্রাশ ছিল হৃদিতা। এর মধ্যে আমিও ব্যতিক্রম হতে পারিনি। সবাই হৃদিতাকে পছন্দ করলেও সাহস করে হৃদিতাকে ভালোবাসার কথাটি কেউ বলতে পারেনি। কেননা হৃদিতার বাবা রাজনৈতিক দলের ভালো ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। সে চাইলে একজনকে কোনো মিথ্যা মামলায় নিমিষেই জেল অবধি পৌঁছাতে পারেন, কিন্তু মানুষ হিসেবে তিনি যথেষ্ট সৎ। একদিন আমার চাচাতো বোন তানিশকে দিয়ে প্রপোজাল দিয়েছিলাম হৃদিতার কাছে। সে প্রতি উত্তরে একটা কথা বলেছিল, বাবা মার পছন্দের ছেলেকে সে নিজের স্বামী হিসেবে মেনে নেবে, কিন্তু এই প্রেম ভালোবাসায় তার বিশ্বাস নেই। তানিশার মাধ্যমে এসব কথা জানতে পেরেছিলাম সেদিন। এরপর থেকে হৃদিতাকে নিত্য নতুনভাবে ইমপ্রেস করার চেষ্টা করি। হৃদিতাও রেসপন্স দিতে লাগলো, কিন্তু সেটা অপ্রকাশিতভাবে। মনের কোণে জায়গা হয়েছিল ও, কিন্তু হঠাৎ একদিন দুর্জয় এসে বলতে লাগলো, দেখ বন্ধু, তোকে ভালোভাবে বলছি, তুই হৃদিতার জীবন থেকে সরে যা, নয়তো তার ফল ভালো হবে না, এই আমি বলে দিলাম। আমি বললাম, তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস? দুর্জয় বলল, তুই যেটা ভাবতে পারিস। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, হৃদিতাকে আমি ভুলতে পারবো না, আমিও দেখি তুই কি করতে পারিস। দুর্জয় বলল, ভুল করলি দোস্ত, তুই আমাকে ভালোভাবে চিনিস না। আমি কতটা ডেঞ্জারাস হতে পারি সেটা আমি নিজেও জানি না। ধুর বাল, কি করতে পারবি করিস যা। সেদিন দুর্জয়ের সঙ্গে কথা কাটাকাটি করে আসছিলাম, তবে দুর্জয় নাকি হৃদিতাকে অনেক ভালোবাসে। সেটা আমি জানলেও আমি আমার জায়গায় অটুট, আর দুর্জয় তার জায়গায় অটুট। এদিকে হৃদিতার সঙ্গে রিলেশনটা প্রায় গেছিল আমার। এর পিছনে আবার আমার চাচাতো বোন তানিশার সাহায্যে এগুতে পেরেছিলাম। ভালোই চলছিল দিনগুলো। কলেজের ক্লাস শেষে মাঠে ক্রিকেট খেলতেছিলাম। এমন সময় হৃদিতা কান্না করে আমার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ছি রনি ছি, এই ছিল তোমার মনে? তোমাকে আমি ভালোবাসিনি ঠিকই, কিন্তু মানুষ হিসেবে তো ভালো ভেবেছিলাম। আজ এই তার প্রতিদান। হাতে চিঠিটা ধরিয়ে দিয়ে বলল, আর এইদিকে হৃদিতার কান্না অবিরাম চলছে। সেই মুহূর্তে কেমন জানি চুপসে গিয়েছিলাম। কি হচ্ছে এসব? চিঠিতে তো ভালো কিছুই লিখেছিলাম, কিন্তু হৃদিতা কান্না করার মানে তো কিছু বুঝতে পারলাম না। তারপর নিজেকে সামলে নিয়ে চিঠি হাতে নিয়ে ভালোভাবে লক্ষ্য করতেই আকাশ ভেঙে যেন আমার মাথার ওপর পড়ল। হায় আল্লাহ, চিঠিতে এসব নোংরা কথা কেন উল্লেখ করা আছে? আমি তো এসব কথা কল্পনাও করতে পারি না। তাহলে লিখব কিভাবে? তাছাড়া এখানে হাতের লেখার ধরন আর আমার হাতের লেখার ধরন হুবহু সেম, আমার হাতের লেখার মতোই। চিঠিটা পড়ে তারপর কাপা সুরে বলে উঠলাম, আমি বললাম, হৃদিতা বিশ্বাস করো, তোমার জন্য চিঠি আমি ঠিকই লিখেছিলাম, কিন্তু এসব বাজে নোংরা কথা আমি লিখিনি। হয়তো আমাকে কেউ ফাঁসাতে চাচ্ছে। এ কথা বলতেই হৃদিতা সবার সামনে ঠাস করে থপ্পড় মেরে বলতে লাগলো, আমাকে কি বোকা পেয়েছিস? তোর হাতের লেখা আমি এর আগেও পড়েছি। এই নিয়ে আমার কাছে তোর চিঠি 10 বার এসেছে। আগের চিঠিগুলো পড়ে বুঝতে পারতাম যে তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আজ যে চিঠি আমাকে দিয়েছিস সেটা পড়ে আমি বুঝে গিয়েছি তুই কেমন ছেলে। হৃদিতা কান্না মিশ্রিত রাগ নিয়ে বলল। তারপর আমি বললাম, হৃদিতা বিশ্বাস করো, তোমার নামে কোনো নোংরা চিঠি লিখিনি। হয়তো কেউ আমাকে ফাঁসাতে চাচ্ছে। তুমি আমার কথাটা বিশ্বাস করো প্লিজ। আজই আব্বুর কাছে গিয়ে তোর নামে নালিশ করব, এবং তোর লুচ্চামিগিরি করাও বন্ধ করার ব্যবস্থা করব, আর সেটা আজই। হৃদিতা এ বলে চলে গেল। এর মধ্যে তানিশা এসে বলল, চিঠিতে এসব নোংরা কথা কেন লিখেছিস? আমি বললাম, তানিশা বিশ্বাস করো, আমি এইসব লিখিনি। আমি ওকে আগের মতোই লাভ লেটারই দিয়েছিলাম। তানিশা বলল, ঠাস, চুপ, আর একটা কথাও তুই বলবি না। তোর এই রিলেশনের জন্য কি না করেছি। আজ কেমনে পারলি হৃদিতাকে বাজে প্রস্তাব দিতে?
শেষে তানিশাও আমাকে অবিশ্বাস করলো। এখন সারাদিন চিৎকার মেরে বললেও কেউ আমার কথা শুনবে না, কি আর করার। চুপ হয়ে মাটির দিকে তাকিয়ে আছি। এর মধ্যে দুর্জয় ডেবিল মার্কা হাসি দিয়ে বলল, ছি ছি দোস্ত, তোর দ্বারা এই জঘন্য কাজ আমি মোটো আশা করিনি। এই বলে শয়তানের একটা হেসে দিয়ে চলে গেল। এবার বুঝতে পারলাম এই সব কিছুর মধ্যে দুর্জয়ই দায়ী, কিন্তু এখন সকলকে বললেই কি আমার কথা বিশ্বাস করবে? কখনোই না। তারা ভাববে অপরাধী অপরাধ করে সে তো নিজেকে নির্দোষ প্রমাণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি এখানে দোষ না করেই দোষী হয়ে গেলাম। এই ছিল কয়েক ঘন্টার অতীতের কথা। এখন বাস্তবে ফিরা যাক। তারপর বিচার সভায় কাকা কাকিমা তারা আসলো। তারাই আমাকে লালন পালন করে বড় করেছেন। মাঝে মধ্যে আমার বাবা মার কথা জিজ্ঞেস করলে কাকিমা মন খারাপ করে বলতো, আমরা কি তোর বাবা মার মতো না? আমি বললাম, হ্যাঁ তা তো বটেই। কাকিমা বলল, তাহলে বাবা মার কথা জিজ্ঞেস করছো কেন? আমি বললাম, তারপরে আমার বাবা মার ব্যাপারে জানতে হবে। কাকিমা বলল, আমি চাই না তোর বাবা মার অতীত কাহিনী বলে তোর মনটা খারাপ করতে, এর জন্য তো বিষয়টা গোপন রাখছি, বুঝতে পারছিস না কেন? তাছাড়া আমরাও তোকে খুব ভালোবাসি। আমার মেয়ে তানিশার এর থেকেও তোকে আমরা আদর যত্ন বেশি করি। তাহলে অতীতের এসব কথা শুনে মন খারাপ করার কোনো লাভ আছে? তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আর জিজ্ঞেস করবো না এসব কথা। বেশ, কাকিমা না করার কারণে আমি আর তাকে বলতে বাধ্য করিনি, এর জন্য বিষয়টা আজও আমার অজানা। তারপর কাকা কাকিমা তারা বিচার সভায় এসে শফিক সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতেই তারা চিঠিটা তাদের সামনে ধরল। বেশ, কাকা কাকিমা তারাও নিমিষে চুপ হয়ে গেল, তাদের মুখের ভাষা যেন হারিয়ে ফেলছে। শফিক সাহেব তার মেয়েকে ডাক দিয়ে বিচার সভায় উপস্থাপন করল এবং জিজ্ঞাসা করল, শফিক সাহেব, এই ছেলেই কি তোমাকে চিঠিতে বাজে প্রস্তাব দিয়েছে মামুনি? হৃদিতা, জি আব্বু, এই সেই ছেলে। শফিক সাহেব, রহমান, এবার তুমি বলো তোমার ভাতিজাকে কি শাসন করবা? তুমিই বলো, নাকি আমরাই করব? তাছাড়া গ্রামবাসীরাও দেখুক, তারাও যেন এই ইফটিজিং করা থেকে বিরত থাকে। আপনারা যা ভালো মনে হয় তাই করুন। কাকা এই বলে চোখে পানি মুছে কাকিমাকে নিয়ে চলে আসলো, আর আমি ওখানে অসহায়ের মতো মাটির দিকে তাকিয়ে রইলাম। সালমান, তুমি গিয়ে কাঁচা বেত ভেঙে নিয়ে আসো, যাও, এলাকার বড় নেতা জাভেদ সাহেব বলে উঠলেন। বেশ, কথাটা শোনা মাত্রই চুপসে গেলাম। বেশ, তারপর এলাকার বড় নেতা সে বেত দিয়ে 10টা হাতের শক্তিতে আঘাত করল, আর এইদিকে বেতার আঘাতটা সহ্য করতে না পেরে একটু সরে দাঁড়াতেই চোখের কোণের দিক সজোরে আঘাতটা লাগে, যার ধারণ চোখের কোণ থেকে রক্ত বের হতে লাগলো। আমার এমন অবস্থা দেখে শফিক সাহেব বলল, জাভেদ ভাই থাক, ছোট মানুষ, এবার ওর ভুল বুঝতে পারবে। শফিক সাহেব, এই ছেলে, যা হৃদিতার কাছে গিয়ে সরি বলবি এবং সেই সঙ্গে এটাও বলবি তার আশেপাশে আর ঘুরঘুর করবি না। তারপর হৃদিতার সামনে গিয়ে বলল, হৃদিতা, আমার ভুল হয়েছে, আর তোমাকে বিরক্ত করব না। কান্না করে বলে ফেললাম, মারের আঘাতগুলো না যতটা কষ্ট পেয়েছিলাম তার থেকে মানসম্মান সব ধুলে মিশিয়ে গিয়েছিল, সেটা ভেবে চোখ থেকে অঝরে জল গড়ছে। আমার এমন করুণ অবস্থা দেখে হৃদিতা মাথা নিচু করে ফেলল। সে হয়তো চাইছিল আমাকে শাস্তি দিতে, কিন্তু এইভাবে যে সব হয়ে যাবে সেটা হৃদিতা কল্পনাও করেনি। বেশ, বিচার শেষে সব চলে গেল এবং হৃদিতার বাবা শফিক সাহেব এসে বলল, এই ছেলে, তুমি এটা ভেবে নিও না যে আমার মেয়ের সঙ্গে ইফটিজিং করার অপরাধে একটু বেশি শাস্তি দিলাম, এটা কিন্তু না। আমার মেয়ের জায়গায় অন্য কেউ থাকলেও আমি সেটাই করতাম। শফিক সাহেব কিছুটা অনুচোচনার বলল, আপনাদের বিচারে যা শাস্তি আসছে দিয়েছেন তো, এখন আর এসব মানবতার কথা আপনাকে বলতে হবে না। অনেকটা রেগে শফিক সাহেবের মুখের উপর বলে আসছিলাম, উপর দিকে হৃদিতা শুধু নীরব দর্শকদের মতো দেখিয়ে যাচ্ছিল। এখন আর হৃদিতার প্রতি ভালোবাসার বিন্দু পরিমাণ অনুভূতি নেই, যা আছে সব ঘৃণায় পরিণত হয়েছে। কিন্তু আজ একটা বিষয় কোনোভাবেই মেনে নিতে পারছি না। দোষ করলো দুর্জয়, আর সেটা শাস্তি পেলাম আমি। এখন এসব ভেবে কি হবে? দুর্জয় তো হৃদিতাকে পাওয়ার জন্য একটা গেম খেলছে। আমি চাইলে দুর্জয়কে সবার সামনে তার ডেবিল চেহারাটা দেখাতে পারবো না। বেশ, সব ভাগ্য বলে মেনে নিয়ে বাড়ির গেটে ঢুকতেই আমার রুম থেকে ভাঙচুরের শব্দ পেলাম। বেশ দ্রুত আমার রুমে গিয়ে লক্ষ্য করতে দেখলাম তানিশা আমার ব্যবহৃত জিনিসগুলো ফ্লোরে ফেলে দিয়ে ভেঙে ফেলছে এবং সেটাতে আগুনও লাগিয়ে দিয়ে পুড়ছে। তানিশাকে কিছু জিজ্ঞেস করতেই কাকা সামনে এসে যা বলল তা শুনে মাথা কেমন জানি চক্কর দিয়ে উঠল। সব ভাগ্য বলে মেনে নিয়ে বাড়ির গেটে ঢুকতেই আমার রুম থেকে ভাঙচুর করার শব্দ পেলাম। দূরত্ব আমার রুমে গিয়ে লক্ষ্য করতেই দেখলাম তানিশা আমার ব্যবহারকৃত জিনিসগুলো ফ্লোরে ফেলে দিয়ে ভেঙে ফেলছে এবং সেটাতে আগুনও লাগিয়ে দিয়ে পুড়ছে। তানিশাকে জিজ্ঞেস করেই ফেললাম, আমার এইসব ব্যবহারকৃত জিনিসগুলো ভেঙে আগুন দিয়ে পুড়ে ফেলছিস কেন? তানিশা বলল, কেন আগুন পুড়ছি বুঝতে পারছিস না? আমি বললাম, নিশ্চুপ। তানিশা বলল, তোর জন্য বাবা আজ কতটা অপমানিত হতে হলো সেটা কি একটুও বুঝতে পেরেছিস? তানিশ বলতেই তানিশা আমার কথা থামিয়ে বলল, হইছে, আর বলতে হবে না, আমাদের একটা সম্মান আছে যেটা তুই নিমিষেই শেষ করে ফেলছিস। আর না, তাছাড়া আমি কেমনে হৃদিতার সামনে গিয়ে দাঁড়াবো সেটাই তো ভাবতে পারছি না। এসব তোর জন্য হয়েছে।
তানিশা রেগে আগুন হয়ে বলে উঠল। আমি বললাম, শুধু তোর বান্ধবীর দিকটাই দেখলি, আমাকে যে সবার সামনে হেনস্থ করলো সেটা দেখলি না? তানিশা বলল, তোকে যে মারটা দেওয়া হয়েছে সেটা অনেক কম হয়েছে। বিচারকের জায়গায় আমি থাকলে তোকে পিটিয়ে শেষই করে ফেলতাম। এখন প্লিজ তুই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা তো, আর তোর জন্য আমরা অসম্মানী হতে পারবে না। আমি বললাম, কি বলছিস এসব? তোরা ছাড়া আমার আপন কে আছে? তানিশা বলল, তুই এতিম অসহায় বলে আমার বাবা মা তোকে সেই ছোটবেলার রাস্তা থেকে তুলে এনে পালন করেছে। এখন তো তুই আর ছোট নেই, যেদিকে খুশি সেদিকে চলে যা। তানিশার কথা শুনে নিমিষেই চোখে কোণে জল জমে গেল। তার মানে কাকা আমার রক্তের কেউ না। এসব ভাবতেই কাকা আমার রুমে এসে বলতে লাগলো। কাকা রেগে বলল, তানিশা মা, এবার ওকে এই বাসা থেকে বের হয়ে যেতে বল। কাকার কথা শুনে নিমিষেই মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। তারপর নিজেকে সামলে নিয়ে বললাম, আমি বললাম, কাকা আজ একটা সত্যি কথা বলবা? কাকা নিশ্চুপ। আমি বললাম, আমি কি সত্যি এতিম? তোমরা আমার আপন কেউ না? শুনলাম আমাকে নাকি রাস্তা থেকে এনে তোমাদের বাসায় আশ্রয় দিয়েছ, সেটা কি সত্যি? কাকা বলল, হ্যাঁ, তানিশা যেটা বলছে সেটা সত্যি। আমি বললাম, ও হো, তার মানে আমি তোমাদের রক্তের কেউ না? কাকা বলল, না। এবার বুঝতে পারলাম, এর জন্য কাকিমা আমার বাবা মার সম্পর্কে কিছু জানায়নি। কথাটা শুনে কষ্ট পাবো বলে আমাকে জানায়নি, কিন্তু এমন একটা দিনে জানতে পারবো সেটা আমি কল্পনাও করিনি। এসব আনমনে ভেবে যাচ্ছি, এর মধ্যে তানিশা বলে উঠল,